আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা ফিনান্স এবং ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা পার্ট শিরোনাম বের করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কিছু চিত্র লক্ষ্য করি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি নৌকার ঘাট, পাশাপাশি পাশে আছে অনেকগুলো বিল্ডিং, মানে নদীর উপকূলেই শহর গড়ে উঠেছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনো দোকানে বিপণী বিতানে অনেকগুলো ছাতা আছে। আর তৃতীয় ছবিটা, এখানে আবার মুদি মাল বা একাধিক পণ্য এখানে বিদ্যমান। কথা শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে এখানে হচ্ছে একটা পণ্য নিয়ে শুধুমাত্র ছাতা নিয়ে ব্যবসা করছে, আর এখানে অনেকগুলো পণ্য নিয়েই ব্যবসা করছে। তাহলে এখানে আমরা কি লক্ষ্য করতে পারি, নাকি কি বোঝা যাচ্ছে এখান থেকে? আর পরের ছবিটা হচ্ছে কি একটা প্রাইস বন্ড, এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সুদ মুক্ত জাতীয় প্রাইস বন্ড, এখানে কোনো সুদ থাকে না, ঠিক আছে? তাহলে এটা হালাল ইসলামী শরিয়া আইনে। তারপরে তাহলে এখানে চারটা ছবি আছে। প্রথম ছবিটা হচ্ছে কি নদীর কূলে শহর গড়ে উঠেছে, তারপর হচ্ছে অনেকগুলো বিল্ডিং আছে। দ্বিতীয় ছবিটা হচ্ছে ছাতার দোকান। তৃতীয় ছবিতে হচ্ছে অনেকগুলো মনিহারি দোকান বা মুদি দোকান। আর তৃতীয় ছবিটা, চতুর্থ ছবিটা হচ্ছে কি একটা প্রাইস বন্ডের টাকা। তাহলে আমরা বলতে পারি, আচ্ছা আপনারা বলেন কি এখান থেকে কি বলতে পারি, বলেন দেখি। এই বিল্ডিং গুলো যদি নদীতে বর্ষাকাল ভাঙন আসে, হ্যাঁ, মানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, তাহলে কি হচ্ছে এই বিল্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হবে, অনেক বেশি ঝুঁকিপূর্ণ, অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ নদী ভাঙনের ফলে এই বিল্ডিং গুলো ভেঙে যেতে পারে। আর এই যে ছাতার দোকানটা, যদি বৃষ্টিপাত বেশি না হয়, হ্যাঁ বেশি না হয়, পরিমিত বা হচ্ছে গিয়ে তুলনামূলক, এখন তো ক্রমহ্রাসমান হারে বৃষ্টিপাত কমে যাচ্ছে, সেক্ষেত্রে ওনার এই ছাতা বিক্রি গুলো কি আছে আশানুরূপ নাও হতে পারে। আর তৃতীয় ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি উনি অনেকগুলা পণ্য নিয়ে ব্যবসা করছেন, চাল ডাল আটা ময়দা, তারপর হচ্ছে যে গ্যানিশ, তারপর ট্যাঙ্ক, তারপর হচ্ছে কি আবার আছে সয়াবিন তেল আছে বিভিন্ন সাইজের, 5 লিটার 1 লিটার, তারপর বিভিন্ন মশলা আছে এখানে দেখতে পাচ্ছি, সরিষার তেল, এখানে আবার সস আছে। অর্থাৎ উনি ওনার কাছে হচ্ছে একাধিক পণ্য আছে। একাধিক পণ্য মানে উনি হচ্ছে পণ্যের বৈচিত্র্যায়ন করেছে, একই সাথে অনেকগুলা পণ্য নিয়ে ব্যবসা করতেছেন। একটা বিক্রি না হলেও আরেকটা পণ্যের বিক্রি অবশ্যই হবে। কিছু না বিক্রি হলে চাল ডাল তো অবশ্যই বিক্রি হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে প্রাইস বন্ড। এই প্রাইস বন্ডের একটা সুবিধা হচ্ছে
এটা যখনই আপনি ব্যাংকে উপস্থাপন করবেন, ব্যাংক আপনাকে 100 টাকা পরিশোধ করবে, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? একবারে নিশ্চিত, এটা বর্তমান মূল্য 100 টাকা। আপনি এখন কিনেন আর ৫ বছর আগে কিনা যেটা, সব 100 টাকা মূল্য হবে। আপনি যখনই ব্যাংকে এটাকে দেখাবেন বা ভাঙাবেন, তখন ব্যাংক কর্মকর্তা বিনা দ্বিধায় আপনাকে 100 টাকা এটা নিয়ে 100 টাকা ফেরত দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে কি একবারে ঝুঁকিমুক্ত। ঠিক আছে? আপনার যদি ৫ লক্ষ টাকা দিয়ে প্রাইস বন্ড কিনেন বা আচ্ছা ৫,০০০ টাকার প্রাইস বন্ড কিনেন আর সেটা ব্যাংকে উপস্থাপন করে, আপনাকে ৫,০০০ টাকাই প্রদান করবে ব্যাংক। বিনা শর্তে, বিনা প্রশ্ন করে। তাহলে এইটা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ঝুঁকিবহুল। ছাতা বিক্রেতা ঝুঁকিবহুল। তাহলে এই ২ টা হচ্ছে ঝুঁকিবহুল। আর এখানে ঝুঁকি কিছুটা কম, আর এখানে একবারে ঝুঁকিমুক্ত। কোন ঝুঁকি নেই। তাহলে আমরা বলতে পারি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ঝুঁকিবহুল জিনিস কোনটা বেশি আর কোনটা ঝুঁকি মুক্ত, মানে ঝুঁকি ছাড়া। এই ২ টা আমরা নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ থেকে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণ করতে পারবেন, যে ঝুঁকি কেন প্রয়োজন বা ঝুঁকিকে কিভাবে মূল্যায়ন করা যায়। তাৎপর্য বা বিশ্লেষণ করতে পারবেন ঝুঁকি। তারপর হচ্ছে কি আ ঝুঁকিমুক্ত আয় এবং ঝুঁকিবহুল আয়ের মধ্যে কি হচ্ছে আপনারা পার্থক্য করতে পারবেন। যে কোনটা ঝুঁকিমুক্ত, কোনটা ঝুঁকিযুক্ত আর কোনটার মধ্যে ঝুঁকি মানে সামান্য ঝুঁকি আছে। তারপরে কি আছে ঝুঁকি ও অনিশ্চয়তার পরিমাপ নির্ধারণ করতে পারবেন। যে ঝুঁকিকে আমরা কি করব? পরিমাপ করব অর্থের অঙ্কে। তারপর হচ্ছে কি ব্যবসায়িক ঝুঁকিগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু। এখন আমরা বিগত ক্লাসের যে পাঠগুলো ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি বিস্তারিত। আ আমরা ১ম এ দেখেছিলাম কি আমাদের প্রত্যাশিত প্রাপ্তির পরিমাণ ছিল কত, মানে প্রত্যাশা ছিল কত, অনেকগুলো টাকা আমরা পাবো বা মুনাফা অর্জন করব। কিন্তু সেই অনুযায়ী হচ্ছে কি আমরা তার চেয়ে আশানুরূপ কম করেছি। অর্থাৎ প্রত্যাশার থেকে প্রাপ্তি কম। অর্থাৎ প্রত্যাশার থেকে প্রাপ্তি কম হলে সেটাকে আমরা ঝুঁকি বলবো। অনুরূপভাবে আমরা কি বলবো? যদি আ প্রাপ মানে প্রত্যাশা কম থাকে এবং প্রাপ্তি বেশি থাকে, সেক্ষেত্রে এই যে পার্থক্য, এটাকেও আমরা ঝুঁকি বলবো। অর্থাৎ প্রত্যাশা এবং প্রাপ্তি যদি কি হচ্ছে কম বেশি হয় বা ওঠানামা হয়, তাহলে সেখানে অবশ্যই ঝুঁকি বিদ্যমান থাকে। তারপরে আমরা যেটা জেনেছিলাম ঝুঁকির উৎস। ঝুঁকির উৎস তো ২ টা, একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আরেকটা হচ্ছে কি বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। তা আমরা গত ক্লাসে শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটাই জেনেছিলাম। সেটা হচ্ছে কি বা ব্যবসায়িক ঝুঁকি, তারপর হচ্ছে কি আ আর্থিক ঝুঁকি ছিল। অর্থাৎ পরিচালনা ব্যয় পরিশোধে অক্ষমতা থেকে হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। আর বহিঃস্থ উৎস থেকে অর্থ নিলে হচ্ছে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। তাদের পক্ষ থেকে ঝুঁকি তো ২ টা। প্রথমত হচ্ছে সুদের হারের ঝুঁকি। প্রত্যেক বিনিয়োগকারী চায় তার বিনিয়োগকৃত অর্থ থেকে বেশি পরিমাণ সুদ পেতে। মানে যারা সুদের প্রতি একটু আকৃষ্ট বেশি, তারা সুদ চায় বেশি। আ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা আলাদা। এমনকি ইয়াহুদিরা পর্যন্ত নিজেদের মধ্যে সুদ দেওয়া-নেওয়া করে না। ঠিক আছে? অথচ মুসলিম দেশে সুদ হারাম, মানে মুসলিমদের সুদ হারাম সত্ত্বেও এই দেশে ব্যাংকের পরিমাণ অনেক বেশি। আর সবগুলা ব্যাংকই হচ্ছে সুদী ব্যাংক। যাক, সেটা অন্য হিসাব। তারপর হচ্ছে গিয়েছে তারল্য ঝুঁকি। প্রত্যেক বিনিয়োগকারী চায় তার জমাকৃত অর্থ তার চাওয়া মাত্র ব্যাংক যেন তাকে পরিশোধ করে। এটা হচ্ছে তারল্য ঝুঁকি। এখন আজকে আমরা বই থেকে ১ম এ জানি আরেকটু জেনে নেই। চলমান খরচগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে মজুরি, শ্রমিকদের মজুরি, কর্মচারীদের বেতন, ঘর ভাড়া, কাঁচামাল ক্রয়, বিদ্যুৎ খরচ, বীমা খরচ, মনিহারি, তারপর বিজ্ঞাপন, অফিস খরচ। এছাড়া হচ্ছে কি একটা ব্যবসা পরিচালনা করতে হলে এই ছোটখাটো মুনাফা জাতীয় লেনদেনগুলো করতে হয়। এই মুনাফা জাতীয় লেনদেনগুলো যখন করতে অক্ষম হবে, তখনই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হবে। আর এইজন্য এই চলমান খরচগুলো মেটানোর জন্য করণীয় হচ্ছে কি করতে হবে? বিক্রয়ের পরিমাণ বাড়াইতে হবে যেকোনোভাবে, এনি হাউ। তাহলে এটাকে প্রতিকারের উপায় হচ্ছে কি? বিক্রয় বৃদ্ধি করতে হবে, ১ নাম্বার কথা। ২ নম্বর হচ্ছে কি? উৎপাদন খরচকে কমায় নিয়ে আসতে হবে। আর হচ্ছে কি অতিরিক্ত যে স্থায়ী খরচগুলো আছে এগুলাকে কমাইতে হবে বা হ্রাস করতে হবে। তাহলে এটা হচ্ছে কি আ ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করার অন্যতম কয়েকটা উপায়। এরপরে আমরা দেখেছি কি মূলধন। মূলধন আমরা আ মানে ব্যাংক থেকে করতে পারি, অথবা আমরা এনজিও থেকে করতে পারি বা বিশেষায়িত ব্যাংক থেকে অর্থায়ন করতে পারি, অথবা চাইলে গ্রাম্য মহাজনের কাছ থেকে করতে পারি। যেখান থেকে করি না কেন বাহিরের পক্ষ থেকে ঋণ নিলে আমাদেরকে অবশ্যই সুদ দিতে হবে। কারণ সুদ প্রদান করা এবং সুদের মানে ঋণের কিস্তি পরিশোধ করা বাধ্যতামূলক। আর যদি সেটা অক্ষম হয় তাহলে কি হচ্ছে আ ঋণদানকারী প্রতিষ্ঠান আদালতে মামলা করবে। আর আদালত অবশ্যই ঋণদানকারী প্রতিষ্ঠানের পক্ষ অবলম্বন করবে
এবং প্রতিষ্ঠানের আপনার আমার প্রতিষ্ঠানের সর্বোচ্চ শাস্তি হিসাবে এটাকে দেউলিয়া ঘোষণা করে দিবে। আর দেউলিয়া ঘোষণা করলে আপনি ভবিষ্যতে আর কখনো কোথাও কোনো ব্যবসায়িক লেনদেন করতে পারবেন না ১০০ টাকার উপরে, অর্থাৎ ভিক্ষা করে খেতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য হচ্ছে কি এই সুদ এবং কিস্তি পরিশোধে অক্ষম হলে কি হচ্ছে আপনার আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। এখন এই আর্থিক ঝুঁকির প্রতিকারের উপায় হচ্ছে কি আপনি যে মূলধনের উৎসটাকে বাহিরের উৎস থেকে এবং ভিতরের উৎস থেকে ২ টা উৎস থেকে আপনাকে অবশ্যই বাহিরের পক্ষ থেকে ঋণ নেওয়াটা বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। ঠিক আছে? আর্থিক ঝুঁকি নিরাময় বা হ্রাস করা বা প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে বাহিরের পক্ষ থেকে ঋণ নেওয়া যাবে না। নিজের যতটুকু আছে তা দিয়ে ব্যবসা করতে হবে। বেশি লোভ করা ভালো না। ঠিক আছে? ঋণ করে ব্যবসা করবেন আর রাতের ঘুম হারাম হয়ে যাবে, দরকার নাই। এখন আসবো আমরা বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে যে ঝুঁকি আছে, প্রথমত হচ্ছে কি সুদের হারের ঝুঁকি। প্রত্যেক বিনিয়োগকারী চায় তার বিনিয়োগকৃত অর্থ থেকে বেশি পরিমাণে সুদ পেতে। তো এই সুদটা সে দেখে যে বাজারে কোথায় বেশি আছে। ঠিক আছে? বা কোথায় কম, তার ঝুঁকি কি তার সুদ কি কমে যাবে কিনা? এই যে তার একটা দোদুল্যমান অবস্থা, এটাকে আমরা সুদের হারের ঝুঁকি বলি। এখন বই থেকে একটু পড়ি। যেসব বিনিয়োগকারী কি করে বন্ড ডিবেঞ্চার, বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? এটা আমরা পরবর্তী অধ্যায়ে ৭ টি সম্ভবত আছে। সেখানে আমরা জেনে নেব। একটা হচ্ছে জামানত। বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য হচ্ছে জামানত। ঠিক আছে? বন্ডে হচ্ছে কি জামানত যুক্ত আর ডিবেঞ্চারে কোনো জামানত থাকে না। এই ডিবেঞ্চারে জামানত হচ্ছে সুনাম। কোন সম্পত্তি ডিবেঞ্চারে জামানত হিসেবে থাকে না। তাহলে যেসব বিনিয়োগকারী বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। কারণ বাজারের সুদের হার পরিবর্তনের সাথে, সাথে তাদের বিনিয়োগের মূল্য উঠানামা করে। সুদের হার যদি বাড়ে তাহলে অর্থাৎ বিনিয়োগ তাহলে কিছু কি তখন বিনিয়োগটা বাড়বে। সুদের হার বাড়লে এইসব বিনিয়োগ অর্থাৎ বন্ড, ডিবেঞ্চার বাজার মূল্য কমে যাবে। আবার সুদের হার কমে গেলে বিনিয়োগের বাজার মূল্য বেড়ে যাবে। তাহলে সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের যে আশঙ্কা, এটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। আরেকটা হচ্ছে কি তারল্য ঝুঁকি। এখন তারল্য ঝুঁকিটা জেনে নেই। বিনিয়োগকারীরা মানে বিনিয়োগকারীর অর্থ কি করে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। শেয়ার হচ্ছে কি কোম্পানির ক্ষুদ্রতম মালিকানার একটা অংশকে শেয়ার বলা হয়। বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগ করার পরে যেকোনো সময় সে চায় তার নগদ মানে অর্থটাকে তার বিনিয়োগ করা অর্থটাকে নগদ অর্থে রূপান্তর করতে। এইজন্য কি করে সে আশা করা হয় বিনিয়োগকারী এইসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে, নগদ অর্থে রূপান্তর করতে পারবে। কিন্তু কোন কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে এটা বিনিয়োগ করতে না পারে বা বিক্রয় না করতে পারে, সেকেন্ডারি মার্কেটে ধস নামে, তখন কি হচ্ছে তারল্য ঝুঁকির সৃষ্টি হবে। আর তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে এইসব পণ্যের বা বিনিয়োগ থাকে, মানে আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কেনাবেচা হয়, সেখানে বাজারের আকারের উপর নির্ধারণ করে, কাঠামোর উপর নির্ধারণ করে। যদিও বাংলাদেশের শেয়ার মার্কেট অতটা স্থিতিশীল নয়, যদিও নতুন নিয়ম করা হয়েছে যে কোন শেয়ার একদিন 10% বাড়তে পারবে না শেয়ারের মূল্য এবং 10% কমতে পারবে না। ঠিক আছে? তারপরেও কিন্তু শেয়ার বাজারে ধস নামে। কেন হয় এটা সংশ্লিষ্ট পক্ষ ভালো যুক্তি দিতে পারবে। কারণ হচ্ছে আমাদের শেয়ার কেলেঙ্কারি হয়। আব্দুল মহিতের সময় অনেক বেশি শেয়ার কেলেঙ্কারি হয়েছে। তার আগে হয়েছে। ঠিক আছে? আ উনি এইটা নিয়ে বিনিয়োগকারীদেরকে কটাক্ষ করছে। এটা উনার জিনিস উনি পরে বুঝবেন। এইজন্য অনেকে আত্মহত্যা করছে, অনেকে দেউলিয়া হয়ে গেছে, অনেকে ব্যাংক ঋণে জর্জরিত। তো এটা আসলে ঠিক না। আমাদেরকে কি করতে হবে, যেকোনো দেশের শেয়ার বাজার যদি কি হচ্ছে কাঠামো যদি কি হচ্ছে শক্তিশালী হয়, সেটাই সেই দেশের বিনিয়োগের জন্য উপযুক্ত হবে এবং এটা বিদেশি বিনিয়োগদেরকে আকৃষ্ট করবে এবং দেশীয় বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবে। একটা দেশের অর্থনীতি কিরকম আপনি শেয়ার বাজারের দিকে তাকাইলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তাহলে হচ্ছে কি এই কারণে কি হচ্ছে একমাত্র একটা অংশীদারি কারবারে তারল্য কিছু ঝুঁকি অনেক বেশি থাকে। কারণ নগদ অর্থের প্রয়োজন হলে কারবারটি কি হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করা যায় না। মানে আপনি চাইলে একটা সম্পদ তাৎক্ষণিক বিক্রি করতে পারবেন না। পক্ষান্তরে একজন বিনিয়োগকারী কোন কোম্পানির শেয়ার কিনলে তাকে তারল্য ঝুঁকি নিয়ে তেমন চিন্তা করতে হয় না। কারণ সে ইচ্ছা করলে কি করে যেকোনো সময় সেকেন্ডারি মার্কেটে বা শেয়ার বাজারে গিয়ে তার এখন যাওয়া লাগে না। এখন ফোনে বলে দিলে অথবা অনলাইনে বসে বিক্রি করে দিতে পারে। তারপর হচ্ছে মূলধনী বাজারে কোন বিনিয়োগকারী যদি কোম্পানির বন্ড বা ডিবেঞ্চার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে এবং দৈনন্দিন বৈদেশিক যে বাণিজ্যগুলো হয়, দেশের যে এলসি গুলা হয়, নিয়োজিত থাকে, সেক্ষেত্রে তারল্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয়।
তাহলে এখানে কি কি জিনিস বলছে? প্রথমত বন্ড, ডিবেঞ্চার, তারপর ব্যাংকিং কার্যক্রম, বৈদেশিক বাণিজ্য। এই ক্ষেত্রে তারল্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয়, কারণ আমাদের দেশে কিন্তু সেকেন্ডারি মার্কেট যত সহজে শেয়ার ক্রেতা পাওয়া যায়, তত সহজে কিন্তু বন্ড এবং ডিবেঞ্চারের ক্রেতা পাওয়া যায়। এই হচ্ছে মেইন প্রবলেম। আপনি চাইলে কি করতে পারবেন? শেয়ারের ক্রেতা পাবেন, কিন্তু ডিবেঞ্চার বা বন্ড এগুলো সাধারণত তত বেশি মানুষ আকৃষ্ট না এগুলোর উপর। ঠিক আছে? তার তার অনেকগুলো ইয়া আছে, অধিকাংশ বিনিয়োগকারী সুদের জিনিসটাকে চিন্তা করে। শেয়ারটা ইসলামী শরিয়া আইন অনুযায়ী বৈধ, কিন্তু ডিবেঞ্চার এবং বন্ড নিয়ে একটু ঝামেলা আছে। এটা আপনার এটা কি বলে, পুঁজিবাজার অর্থনীতিতে ঠিক আছে, কিন্তু ইসলামী শরিয়া অর্থনীতিতে এটা নিষিদ্ধ করা আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি, এখানে ক্রেতা পাওয়া যাচ্ছে না, এই যে একটা ঝুঁকি, এটাকে আমরা বলবো কি, তারল্য ঝুঁকি বলবো। যে চাইলে আপনি নগদ অর্থে এটাকে রূপান্তর করতে পারছেন না, আপনি তারল্য ফেরত পাচ্ছেন না। এখন আমরা নতুন করে আজকে যে পার্টটা শিখবো সেটা হচ্ছে, আমরা প্রথমে ছবিগুলো আবার চলে যাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ওই যে মানে নদীর কূলে একবার উপকূলীয় এলাকায় ভবন আছে এবং হচ্ছে অনেকগুলো নৌকা আছে। আর নৌকা দিয়ে সাধারণত আমরা যদি ধরে রাখি এটা আবাসিক এবং বাণিজ্যিক এলাকা যদি ধরে রাখি, কারণ আবাসিক এলাকার পাশে কি হচ্ছে, বাণিজ্যিক এলাকা গড়ে উঠে পাশে। তাহলে এখানে যদিও আপনি বাণিজ্যিক কার্যক্রমের কারণে ভবন নির্মাণ করবেন, যে এখানে পণ্য খালাস, পৃথিবীতে সবচেয়ে পণ্য পরিবহনের সহজ উপায় হচ্ছে নৌপথ। নৌপথের পণ্য পরিবহনের কস্ট সবচেয়ে কম, তারপর হচ্ছে স্থলপথ, তারপর হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আকাশপথ। তো আপনি স্থলপথের পণ্য পরিবহনের কথা, দুঃখিত, নেট চলে গিয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত হয়, বিশেষ করে আমি দুঃখিত নেট চলে যাওয়ার কারণে। আমরা আমাদের পাঠে ফিরে যাই। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি, যে উপকূলীয় এলাকা বা নদীর কূলে কিছু অনেকগুলো ভবন নির্মিত হয়েছে। এখানে সবচেয়ে কস্ট কম হচ্ছে নৌ পরিবহনে, সবচেয়ে বেশি কস্ট কম। তারপর হচ্ছে কি স্থলপথ, তারপর হচ্ছে আকাশপথে সবচেয়ে বেশি পণ্য পরিবহনে ব্যয় হয়। তো এই পণ্য পরিবহনের কথা চিন্তা করে যদি আপনি উপকূলীয় এলাকায় ভবন নির্মাণ করেন, বিশেষ করে বিল্ডিং, এবং হচ্ছে আপনি ব্যবসায়িক কার্যক্রম করেন, আর যদি এমন হয় যে বর্ষাকালে অতিবৃষ্টি হলো বা প্রচুর নদী ভাঙন হলো, সেক্ষেত্রে কিছু আপনার ভবন ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ভবন নদী ধসে বিলীন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো অর্থ একবারে কি হচ্ছে, নিঃশেষ হয়ে যাবে, আপনি আপনার সম্পদ হারাবেন। এটা হচ্ছে এই নদীর কূলে ভবন নির্মাণ করা সবচেয়ে বেশি ঝুঁকিবহুল। এই যেমন ঝুঁকিবহুল হচ্ছে কি আপনার শেয়ার, আর হচ্ছে কি আপনি যদি একটা পণ্য নিয়ে ব্যবসা করেন, এই যে উনি একটা পণ্য নিয়ে ব্যবসা করেছেন, পণ্যের বৈচিত্র্যায়ন করা নাই, সেক্ষেত্রে কি হচ্ছে, ওনার যদি কাঙ্ক্ষিত মানের বৃষ্টিপাত না হয়, হ্যাঁ, তাহলে কিছু ওনার ছাতা বিক্রি হবে না। আর এই জন্য ওনাকে কি করতে হবে, বিভিন্ন রঙিন ছাতা এবং হচ্ছে বিভিন্ন মৌসুম ভিত্তিক ছাতা আছে, এই ছাতাগুলো বিক্রি করার মাধ্যমে কিছুটা কমাইতে হবে। তবে সবচেয়ে ভালো হয় ছাতার পাশাপাশি যদি আরো কিছু গরম কাপড় বা আইসক্রিম বা অন্যান্য পণ্যের বৈচিত্র্যায়ন করে থাকে, তাহলে উনি ওনার ব্যবসায়িক ঝুঁকিটা কিছুটা কমাইতে পারবেন। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, মুদি দোকানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি অনেকগুলা পণ্য নিয়ে ব্যবসা করছেন। একটা পণ্য যদি ৳১ করে লাভ করেন, ৳১০০ পণ্য যদি বিক্রি হয়, ওনার ৳১০০ লাভ অনায়াসে হচ্ছে লাভ। মানে পণ্য বৈচিত্র্যায়ন হচ্ছে বিনিয়োগের জন্য বেস্ট। তারপর হচ্ছে কি, এখন আমরা ঝুঁকির তাৎপর্য সম্পর্কে একটু আলোচনা করব। আশা করি আপনাদের বই সামনে আছে, না থাকলে কিছু করার নাই। আচ্ছা, ঝুঁকি তাৎপর্য কেন, প্রথমে আমরা জেনে নেই। প্রথম কথা হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের জন্য ঝুঁকি আপনাকে বিশ্লেষণ করতে হবে। ঝুঁকির তাৎপর্যের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা সিদ্ধান্ত গ্রহণে আপনাকে সহায়তা করবে। দ্বিতীয় হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে ঝুঁকিকে আপনার বিশ্লেষণ করতে হবে। তারপর হচ্ছে ৩ নম্বর হচ্ছে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে, ঝুঁকির তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। তার ৪ নম্বর হচ্ছে বাজার বিশ্লেষণ করবেন। আপনি যদি বাজারে প্রবেশ করেন অথবা বাজারে নতুন কোনো পণ্য ছাড়েন, সেক্ষেত্রে বাজার গবেষণা করার জন্য আপনাকে ঝুঁকি বিবেচনা করতে হবে। তাহলে মোটামুটি এই ৪টা কারণে আমাদেরকে কি করতে হয়, ঝুঁকিকে বিশ্লেষণ করতে হয়। আপনাদের বইতে আরো একটা আছে, সেটা হচ্ছে পণ্যের বৈচিত্র্য। অর্থাৎ একাধিক পণ্য নিয়ে ব্যবসা করার জন্য আপনাকে পণ্যের
ঝুঁকি বিশ্লেষণ করতে হবে যে এই এলাকায় পণ্য মানুষের কি পরিমাণ পণ্যের চাহিদা আছে, বা মানুষ কি কি পণ্য গ্রহণ করে, মানুষ কি এই এলাকার মানুষ কি আপনার বিলাসবহুল পণ্য বেশি গ্রহণ করে, নাকি নিত্য প্রয়োজনীয় জিনিস গ্রহণ করে, নাকি আপনার এটাকে কি বলে আরামদায়ক জিনিস পণ্য বেশি ব্যবহার করে। তাহলে এখানে মোট তিন ধরনের মানুষ পণ্য ব্যবহার করে থাকে। একটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, একবার লবণ থেকে চিনি থেকে শুরু করে চাল ডাল আটা গম, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে কি আরামদায়ক, যেটা জীবনকে সহজ করে, যেমন আপনি হাত দিয়ে ফাঁকা না ইয়ে করে আপনি ফ্যানের ব্যবস্থা করতে পারেন, ঠিক আছে। তাহলে এই আরামদায়ক পণ্য যেগুলো হচ্ছে প্রযুক্তিগত জিনিস আছে। আর একটা হচ্ছে বিলাসবহুল, যেমন আপনার আপনি বাসে যেতে পারেন কিন্তু নিজে একটা গাড়ি কিনে, ঠিক আছে, এটাকে বিলাসবহুল বলা হয়। তো মোট ৩ ধরনের পণ্য আছে, ৩ ক্যাটেগরির পণ্যের মধ্যে আপনার এলাকার মধ্যে মানুষের কোন ধরনের পণ্যের চাহিদা আছে এবং আপনার ব্যবসায়িক সক্ষমতা কি, সেই বিচারে আপনি পণ্যের বৈচিত্র্যায়ন করবেন। এখন আমরা ঝুঁকি তাৎপর্য বই থেকে একটু জেনে নিই। প্রথমত হচ্ছে আপনারা ৪টা পয়েন্ট ৫টা পয়েন্ট যদি পরীক্ষায় দেখেন মোটামুটি নাম্বার পেয়ে যাবেন পয়েন্ট আকারে। আর না পারলে বই থেকে লিখেন। আর অনেকের অভ্যাস আছে উদ্দীপক লেখার, দয়া করে উদ্দীপকগুলো লিখবেন না, আমি নাম্বার দেই না, কেটে দিন। ঠিক আছে? শুধু, শুধু আপনি লেখেন। এমনও অতীত রেকর্ড হইছে যে মানে ৩ বার সে একই উদ্দীপক লিখছে। প্রশ্নে থেকে দেখে, দেখে ৩ বার উদ্দীপক লিখেছে। এইজন্য আমি উদ্দীপকও কমাই দিই এখন। আর দেই না, উদ্দীপক দিতে চাই না। যতটুকু প্রয়োজন অতটুকু দেই। আপনারা দয়া করে উদ্দীপক লিখবেন না। আপনারা বই থেকে পড়বেন, নিজের সৃজনশীলতা কাজে লাগাবেন। উল্টাপাল্টা লিখে সময় নষ্ট করেন না, কাজ নষ্ট করেন না। তো আপনি ৫ টা পয়েন্ট নিজের মতো করে বিশ্লেষণ করলে আপনার পণ্যের বৈচিত্র্যায়ন বা ঝুঁকি তাৎপর্য আপনি আ ভালো নাম্বার পাবেন, খারাপ নাম্বার পাবেন না। যদি ঘ নাম্বার আসে ৩ এর মধ্যে অন্ততপক্ষে ২.৫ হলে পাবেন। ২.৫ তো দেওয়া যায় না, ৩ এ দিতে হবে। ঠিক আছে? অথবা বই থেকে সুন্দর করে নিজের ভাষায় ভালো করে লিখবেন। এবার সে প্রথমত বই থেকে যেটা লেখা আছে, যেকোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনে আ ঝুঁকির প্রভাব রয়েছে। পূর্বে বলা হয়েছে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটা সম্ভাবনাকে ঝুঁকি বলে, যেটাকে কি করতে হবে? অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে। এখানে একটু আরটু লেখার প্রয়োজন ছিল। কারণ অর্থের প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমি ঝুঁকি বলব না, সেখানে আমরা অনিশ্চয়তা বলব। এখানে একটু ভুল আছে, আপনারা একটু কারেকশন করে নিবেন। সম্ভাবনাকে কি হচ্ছে, যে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয় যদি সেটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহকে বিচার বিশ্লেষণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে বাঁচা যায়, যেটা আমরা একটু আলোচনা করেছিলাম। উদাহরণ দিয়েছে উনি, একটি কোম্পানি শুধু নদী পথে কাঁচামাল আনয়নের কথা সুবিধার কথা চিন্তা করে নদীর ধারে কারখানা স্থাপন করেছে, আমরা এটা ছবিতে দেখাইছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১ বা ২ বছর পরে যদি কিছু জলোচ্ছ্বাস, বন্যা বা নদী ভাঙন হয়, সবচেয়ে বেশি নদী ভাঙন হয় বাংলাদেশের প্রবলেম। তার কারণ হচ্ছে নদী খনন হয় না, আমাদের দেশে নদী শাসন হয় না। আমাদের দেশে যারা মানে এইটা নিয়ে কাজ করে তারা ঘুমায় থাকে। ঠিক আছে? আর বর্ষাকালে আসে তাদের ঘুম ভাঙে আর তখন কিছু করার থাকে। তারপর হচ্ছে নদী ভাঙনের ফলে কারখানাটি নদীতে বিলীন হয়ে গেলে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। এক হচ্ছে ভূমির মূল্য পরিশোধ করতে করেছে, এটার জন্য ক্ষতি হবে। দ্বিতীয়ত হচ্ছে ভবন নির্মাণ করেছে, এটার ক্ষতি হবে। ৩ নাম্বার হচ্ছে কি, সে সঠিক সময়ে তার কাঙ্ক্ষিত স্থানে যেতে পারবে না। তাহলে অনেকগুলা ক্ষতি। তারপর কি আছে, ফলে কোম্পানিটি সাফল্য অর্জন করা সম্ভব হবে। একবার চোখ বন্ধ করি শেষ বিপদ। কিন্তু প্রতিষ্ঠান যদি এই সম্ভাবনার কথা চিন্তা করে আগে থেকে বিবেচনা করে নদীর পাড়ে কারখানা স্থাপন না করে, মানে একটু দূরে করে বা নিরাপদ দূরত্বে করে, তাতে করে কি হচ্ছে সাফল্য আ মানে কিছুটা স্থলপথ, কিছুটা হচ্ছে জলপথ ইউজ করে, তাহলে তার আ আ যে ব্যবসায়িক সাফল্য সেটা আসবে। দ্বিতীয় কারণটা হচ্ছে কি? দ্বিতীয় কারণ হচ্ছে ব্যবসায়ী মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের বাজারে চাহিদার উপর। এইজন্য আপনাকে বাজার বিশ্লেষণ করতে হবে। ফলে ব্যবসা শুরু করার আগেই প্রতিটি প্রতিষ্ঠানের বাজারের চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করতে হবে, করে বাস্তবসম্মত চাহিদা অনুমান করে সে অনুযায়ী ব্যবসা পরিচালনা করা এবং বাস্তবায়ন করতে হবে। আপনার এলাকায় কি ধরনের পণ্য চাহিদা আছে, আপনার সামর্থ্য সেই অনুযায়ী আপনি ব্যবসা করবেন। বাজারের প্রকৃত চাহিদা অনুমেয়, মানে আপনি অনুমান করার পরে চাহিদা থেকে কম বা বেশি হতে পারে। আপনি যা বিশ্লেষণ করেছেন তার থেকে বেশি হইতে পারে, কম থেকে হইতে পারে। আপনার সামর্থ্য অনুযায়ী করবেন আর ঋণ নিবেন না। ঋণ করে ব্যবসা করবেন না। তাহলে প্রবলেমে পড়ে যাবেন। কোন কারণে প্রকৃত আ বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে পর্যাপ্ত মুনাফা করা সম্ভব না। উদাহরণস্বরূপ যদি আপনি বর্ষাকালে অতি বৃষ্টিপাতের আশা করছেন আর এই অনুযায়ী একবারে সব ছাতা নিয়ে বসে আছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হার্ড প্রযুক্তি আছে। বর্তমানে একটা প্রযুক্তি আছে। হার্ড প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে আপনি বৃষ্টিপাত ঘটাতে পারেন। আর এটা হচ্ছে গিয়ে আপনারা যদি জানেন অ্যান্টিক্রাইস্ট, আপনারা সার্চ দিয়েন। তারা একটা বিশেষ
মোজেজা বা ভেলকিবাজি, সেটা হচ্ছে সে এই প্রযুক্তি দিয়ে, হার প্রযুক্তি দিয়ে বৃষ্টিপাত ঘটায় বলবে যে আমি তোমাদের রব, আমাকে প্রভু হিসাবে মেনে নাও, তাহলে এরকম বৃষ্টিপাত দিয়ে দেবে তোমাদের। তো এটার প্রযুক্তি এসে গেছে। এটা হচ্ছে কৃষকরা আবিষ্কার করেছিল বৃষ্টিপাত ঘটানোর জন্য, কিন্তু পরবর্তীতে সরকার এটাকে ব্যান করে দিয়েছে। কিন্তু দাজ্জাল এসে এটাকে আবার নতুন করে চালু করবে। এই যে এখন বৃষ্টিপাত না। আমাদের দেশে গতকালকে অনেক এলাকায় বৃষ্টিপাতের জন্য মাঠে দোয়া হয়েছে। আপনারা যদি খেয়াল করে দেখবেন। কারণ হচ্ছে রেকর্ডকালীন তাপমাত্রা আমাদের বাংলাদেশে অনুভব হয়েছে। এখন যেটা হচ্ছে বাংলাদেশে, সেটা হচ্ছে সৌদি আরবের মতো। আপনি ঘামাবেন না, কিন্তু আপনার কাছে খুব গরম লাগবে। কিন্তু এর আগে যেটা ছিল বাংলাদেশে, আপনি ঘামাইতেন, কিন্তু এখন ঘামাবেন না। আচ্ছা। তাহলে হচ্ছে উনি আশা করেছিল যে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু আসলে তা হয় না। ফলে কি হচ্ছে, তার প্রয়োজনীয় যে মুনাফা সেটা অর্জন করা সম্ভব হয় না। এই অবস্থায় পণ্যের সাথে মানে ছাতার সাথে যদি সহায়ক কিছু পণ্য সে তৈরি করত, তাহলে কি হচ্ছে বৃষ্টিপাত কম হলেও সে সেখান থেকে কি হচ্ছে চাহিদা অনুযায়ী চাহিদা হ্রাস পেত না, বরঞ্চ বাড়তো এবং কারবারের সঠিক কি হচ্ছে মুনাফা অর্জন হতো। এবার আসেন প্রাইস বন্ড। প্রাইস বন্ড নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে আমরা প্রথমত দেখি প্রাইস বন্ড। এটা আপনি যখনই জমা দিবেন তখনই আপনাকে আপনার ক্রয়কৃত মূল্য ফেরত দিবে। ১০০ টাকা দিয়ে কিনবেন, ১০০ টাকায় দিবে। এখানে কোনো সুদ নাই। এটা আপনার ইসলামী শরিয়া আইন অনুযায়ী একবারে বৈধ, সুদ মুক্ত। তো আপনি চাইলে হালাল ব্যবসা হিসাবে বা আপনার অলস টাকা পড়ে আছে, আপনি চাইলে এটাকে প্রাইস বন্ডে রূপান্তর করে নিতে পারবেন। আর এটা হচ্ছে কি, তার দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভকারী, কি লেখা আছে এখানে একটা পড়ে দেখি। এটাও যদিও অনেক আগের ছবি, ইন্টারনেট থেকে সংগ্রহ করা, bdnews24.com থেকে নিয়েছি। শেয়ার বাজার লুণ্ঠনকারীদের গডফাদার খালেদ হোসেন সহ সকল দুর্নীতিবাজ কমিশনারদের অপসারণের অভিযান চায়। তাহলে দেখেন শেয়ার বাজার অস্থিতিশীল এবং হচ্ছে দুর্নীতির কারণে কি হচ্ছে, এই বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বিনিয়োগ অনেক বেশি ঝুঁকিবহুল হয়ে গেছে, এই জন্য তারা বিক্ষোভ করতেছে। আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের একটা ওয়েব পোর্টাল। এখানে শেয়ারের মানে বিভিন্ন শেয়ারের সূচক দেওয়া আছে। এখানে সূচক আছে, এখানে বিভিন্ন কোম্পানির শেয়ারের বিবরণ দেওয়া আছে। তো এখানে হচ্ছে আপনি চাইলে আচ্ছা তাহলে হচ্ছে কি আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি একটা স্টক এক্সচেঞ্জের ইয়া। তাহলে এখন আমরা দেখতে পারি এটা হচ্ছে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত, আর এই যে শেয়ারটা হচ্ছে ঝুঁকিযুক্ত। ঠিক আছে? তাহলে ঝুঁকি মুক্ত হচ্ছে কি, যে জিনিসটা আপনি বিনিয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত মানের অর্থ আপনি যেকোনো সময় অনায়াসে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ঝুঁকি মুক্ত। আরেকটা উদাহরণ দিতে পারি। মনে করেন যে একটা ব্যাংক, সোনালী ব্যাংক দিয়ে দেই যেহেতু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংকে জমা রাখলে সাপোজ আপনি বলা আছে 8% বা 10% সুদ। তাহলে বছর শেষে আপনি ১০০ টাকা বিনিয়োগ করলে ১০৮ টাকা পেয়ে যাবেন। মানে যা বলবে তাই দেবে। তাহলে এটা হচ্ছে কি সুদ যেহেতু আছে, নিশ্চিত করা আছে, পার্সেন্টেজ উল্লেখ করা আছে, সেহেতু এই যে ব্যাংকে টাকা রাখবেন, এটা হচ্ছে আপনার কি ঝুঁকি মুক্ত। অনুরূপভাবে যদি আপনি শেয়ার ক্রয় বিক্রয় করেন বা কিনেন, আপনি একজন বিনিয়োগকারী হন, তাহলে আপনার শেয়ার কি হচ্ছে দাম বাড়তে পারে আবার কমতে পারে। যদিও বর্তমানে নিয়ম করা আছে কি একটা শেয়ারের মূল্য 10% এর বেশি বৃদ্ধি পেতে পারবে না এবং কমলে 10% এর নিচে কমতে পারবে না। তাহলে এখন আমরা বই থেকে একটু পড়ে নেই। যেহেতু ঝুঁকিমুক্ত এবং ঝুঁকি আপনাদের বইতে আছে, দেখে নিন। সকল আয় ঝুঁকিবহুল আয় নয়। তাহলে কিছু আয় আছে যা হচ্ছে ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য হয়। আর অর্থাৎ এইরকম আয় হচ্ছে কি প্রকৃত আয় সবসময় কিন্তু প্রত্যাশিত আয়ের সমান। যা বলবে তাই হবে। কোন ব্যাংক যদি তোমাকে হচ্ছে মেয়াদি আমানত রাখে, তবে এর প্রত্যাশিত আয় এবং বাস্তব আয়ের মধ্যে তেমন পার্থক্য হয় না। এটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের একটা ধরন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। উদাহরণ হচ্ছে কি ট্রেজারি বিল, বন্ড, তারপর হচ্ছে সুদমুক্ত আয় মানে হচ্ছে আপনার প্রাইস বন্ড এবং সরকারি ইস্যুকৃত এসব বিনিয়োগ হচ্ছে কি ঝুঁকিমুক্ত আয় হিসেবে বিবেচিত হয়। আর ঝুঁকিমুক্ত বিনিয়োগ থেকে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট থাকে বলে, নির্দিষ্ট হারে আয় দেওয়া হয় বলে প্রাপ্ত আয়কে আমরা ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করব। তারপর হচ্ছে কি ঝুঁকিবহুল আয়। ঝুঁকিবহুল আয় হচ্ছে কি সাধারণত আয়ের একটা অংশ কি থাকে ঝুঁকিমুক্ত থাকে, বাকিটা ঝুঁকিযুক্ত থাকে। আপনারা এটা দাগায় নেন। যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে ঝুঁকিবহুল আয় বলা হয়। যেমন হচ্ছে একজন বিনিয়োগকারী সাধারণ যদি শেয়ার ক্রয় করে, তাহলে ভবিষ্যতের প্রাপ্ত লভ্যাংশ সে যেরকম আশা করে সেরকম নাও হইতে পারে। মানে এটা সাধারণ শেয়ার হচ্ছে কি সবচেয়ে বেশি ঝুঁকিবহুল আয়। এটা বইয়ে লেখা আছে। এবার আসেন ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ, কিভাবে আমরা এটাকে পরিমাপ করব। তার আগে আমরা একটু হাজিরাটা ডেকে নিই, যেহেতু সময় আমাদের খুব কম।
ও ওয়ান্ডারফুল, মাত্র 2 জন স্টুডেন্ট। তার মধ্যে দুজনের ক্যামেরা বন্ধ, মাইক্রোফোন বন্ধ। ইলমা এসেছে এখন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই না হলে স্টুডেন্ট, তাই না? আজকে হচ্ছে 28 তারিখ। তাই না? তারপর হচ্ছে আখি, তারপর হচ্ছে ইলমা 7। হ্যাঁ ইলমা, তোমার রোল কত? স্যার আমি জানি আমার রোল 7। 7? আপনার রোল জি হচ্ছে স্যার। 8 স্যার, ভালো করে লেখে রাখি। কিন্তু আমিও জানতাম না প্রথমে 8, কিন্তু আইরিন মিস বলছিল আমার রোল নাকি 7। স্যার আমার কাছে যেটা দেওয়া আছে সর্বশেষ, এখান থেকেও আপনাদের ওই যে ইয়ে আছে না, জি স্যার। রোকাইয়া আর্টসে চলে গেছে, এই জন্য হচ্ছে ওর রুলটা ফাঁকা হয়ে গেছে, বুঝছেন? আমার রোল আমিও ফার্স্টে 8ই লিখছিলাম, কিন্তু পরে আইরিন মিস বললো যে আমার রোল নাকি 7। না না, রোল 8। ঠিক আছে, এখানে আচ্ছা যে স্যার আমি আমাদের, ঠিক করে দিচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের পাঠে আচ্ছা ফিরে যাই। ভেরি গুড, আমার হাজিরা খুব কম দেওয়া লাগছে। আচ্ছা এবার আসেন দেখেন আমরা ঝুঁকি পরিমাপ করব। ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য মানে সফলভাবে পরিচালনা করতে হলে ঝুঁকি পরিমাপ করা অত্যাবশ্যক। আপনাকে অবশ্যই করতে হবে। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে ঝুঁকি হবে, অর্থাৎ আপনার যা প্রত্যাশা তার থেকে যদি প্রকৃত আয় কম বেশি হয় তাহলে ঝুঁকি সৃষ্টি হবে। অর্থাৎ পরিমাপ করতে পারছেন টাকা দিয়ে। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হবে ঝুঁকি তত বেশি বাড়বে, আর আয়ের বিচ্যুতি যত কম হবে তাহলে কি ঝুঁকি তত কম হবে। এই কারণে প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি বা প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা যায়। ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা দয়া করে ইন্টারের লেভেলের অঙ্ক দিয়ে অঙ্ক করেন না। এতে করে বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি আপনাদের এটা পড়ে, হ্যাঁ খাতাগুলো পড়ে, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে, নাম্বার নাও দিতে পারে। তো আপনারা বইয়ের নিয়মে, বোর্ড বইয়ের নিয়মে করবেন। আচ্ছা, প্রয়োজনীয় অবস্থা ভেদে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়। এই পর্যায়ে আমরা ঝুঁকি পরিমাপের একটা আদর্শ বিচ্যুতি ব্যবহার করে দেখব। আদর্শ বিচ্যুতি জিনিসটা কি? আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীত অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা যায়, তেমন ভবিষ্যতের প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা যায়। এটি একটি হচ্ছে কি আদর্শ বিচ্যুতি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আপনারা যেরকম ক্লাস 5 এ, তারপর হচ্ছে 8 এ যে পরিসংখ্যান করেছেন, এখন বর্তমানে পরিসংখ্যান করছেন, এরকম একটা পদ্ধতি। তবে একটা নির্দিষ্ট চার্ট মেইনটেইন করতে হবে। তাহলে আদর্শ বিচ্যুতির সূত্রটা আমরা একটু দেখে নেই। আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে কি রুট ওভার সেমোশন আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস 1। সেমোশন মানে সমষ্টি বা যোগফল, কার যোগফল? আয়ের হার থেকে গড়ের হার বাদ দিয়ে তাকে স্কয়ার করবে। এটা হচ্ছে কি অতীত অর্জিত আয় হার থেকে গড় এর আয় হারকে পার্থক্য বর্গের সমষ্টি। এটা তার বোঝার কিছু নাই, n মানে বছরের সংখ্যা। যেহেতু 2 মিনিট সময় আছে, আমরা আর অঙ্কের দিকে যাব না। আমরা হচ্ছে গিয়ে আপনার মূল্যায়নে যাই। মূল্যায়ন শেষ করে আমরা এটা নিয়ে আরেকটা ক্লাস করে আমরা শেষ করি। যে 2 মিনিট সময় আছে, আমরা এটাকে অন্যভাবে ব্যয় করি। আচ্ছা ঝুঁকি কি কে বলতে পারবেন? বলে দেখি ঝুঁকি জিনিসটা কি?
ঝুঁকি কি কে বলতে পারবেন? ঝুঁকি কি? পারলাম না, last এ জিজ্ঞেস করো। হ্যাঁ বলে দেখি ঝুঁকি কি কে বলতে পারবেন? প্রত্যাশার সাথে প্রাপ্তির যে পার্থক্য যেটাকে আমরা অর্থের অঙ্কে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে ঝুঁকি। ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্যকারী উপাদান হচ্ছে কি? পরিমাপ যোগ্যতা। ঝুঁকিকে পরিমাপ করা যায় অর্থের অঙ্কে, আর অনিশ্চয়তাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। আর্থিক ঝুঁকি কিভাবে সৃষ্টি হয়? বাহিরের পক্ষ থেকে ঋণ নিলে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। পণ্যের বৈচিত্র্যায়ন কি? এটা হচ্ছে কি একটি পণ্যের সাথে একাধিক পণ্য নিয়ে ব্যবসা করাকে পণ্যের বৈচিত্র্যায়ন বলা হয়। আর হচ্ছে বিএসইসি, এটার ফুল মিনিংস হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এটাতে কি ধরনের ঝুঁকি বিদ্যমান?